আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি রোববার সকালে থামেনি। ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এই সময়ের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। আমাদের এখানে অনেক ক্ষতি হইতেছে বৃষ্টির কারণে, পানি জলাবদ্ধতার কারণে আমাদের দোকানে সব মাল ভিজে গেছে। আর এই মনোবাণী একটা ড্রেনের কারণে পানি যাইতে পারে না, এই জন্য পানির সমস্যা বেশি হইতেছে। কর্মকর্তারা এটা যদি লক্ষ্য না করেন তাহলে তো আমাদের দুর্ভোগ, চলাফেরা করতে খুবই কষ্টকর হয়। যে পরিমাণ পানি হইতেছে আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে, যদি আর আধা ঘন্টা হয় মনে হয় ঢাকা শহর পানি নিচে চলে যাবো। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে কাজীপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর ইসলাম আশিক। আশিক, জলাবদ্ধতায় নগরবাসী দুর্ভোগ কেমন দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি, এবং যারা এখানে পথচারী রয়েছেন তারা হাঁটু পর্যন্ত পানি দিয়েই তারা তাদের যে গন্তব্যস্থল, বিভিন্ন জরুরি প্রয়োজনে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। এবং এখানে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো জলাবদ্ধতার কারণে পানি ঢুকে গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে, এবং এখন পর্যন্ত দু একটি গাড়ি তারা যাওয়ার চেষ্টা করলেও বর্তমানে তেমন কোনো গাড়ি সামনে দিয়ে এখন পর্যন্ত গাড়ি কোনো যেতে পারছে না। এবং এই মিরপুরের যে কাজীপাড়া, শেওড়াপাড়া এই এলাকার যারা মানুষ আছেন তারা শুধুমাত্র মেট্রো রেলটা ছাড়া অন্য কোনো মাধ্যমে আসলে যাওয়ার কোনো একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে বিভিন্ন যারা মানুষ আছেন তারা ভ্যানের মাধ্যমে কোনোভাবে তারা রাস্তা পারাপার হওয়া এবং রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভাড়া। এবং এখানে যে আমরা যদি বলি যে বাস এবং অন্যান্য বাহন, সে বাহনগুলো এখানে আটকে আছে, এবং যারা যাত্রী আছেন তারা নেমে কোনোভাবে পার হয়ে কোনো একটা শুকনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের দোকানগুলো আছে, দোকানগুলোতে পর্যন্ত পানি উঠে গেছে, এবং যার কারণে যারা জনমানুষ আছেন তাদের যে ভোগান্তি সেটা একদম চরম পর্যায়ে। এবং সবচেয়ে বেশি সমস্যা ভোগ করছেন যারা গাড়ির চালক এবং গাড়ির যাত্রীরা, কারণ তারা গাড়ি থেকে নামতেও পারছেন না, কারণ যেসব প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি, ছোট গাড়ি আছে সেই গাড়িগুলো থেকে নামলেই এবং তারা তাদের যে গেট খুললেই পানি ঢুকে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িগুলো এখনও এখানে আটকে আছে, এবং সাধারণ মানুষ কোনোভাবে তাদের জরুরি প্রয়োজনের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করার চেষ্টা করছে। তবে আপনাকে জানিয়ে রাখি, ঢাকার অন্যান্য জায়গার জলাবদ্ধতার চেয়ে এই কাজীপাড়ার যে মানুষ আছে তাদের যে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটা অনেক বেশি, এবং তারা প্রত্যাশা করছে যে সরকার এই যে জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগ সেটিকে দূর করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে, এটি তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কাজীপাড়া থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আগামী 48 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে চলমান বৃষ্টির ফলে দুর্ভোগ নেমেছে জনজীবনে। আবহাওয়া বিভাগ বলছে আজও দেশের 8 বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বৃষ্টির প্রবণতা সোমবার থেকে কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। দেশের বিভিন্ন অঞ্চলে যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে এটা আরও 48 ঘন্টা আমরা আশঙ্কা করছি। তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের ভারী বৃষ্টি কমে আসছে। তবে আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য আমরা
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান্দরবনে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টিতে পানি জমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে এক সপ্তাহ ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারের প্রায় 2.5 লাখ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পার্বত্য বান্দরবান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে মানুষের হাহাকার। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রতিটি ভবনের নিচতলা পানিতে ডুবে আছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর দিন পার করছেন। কোনো আর্থিক সাহায্য কিছু পাইতেছি না। এখন আমরা এখানে আছি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি প্রথম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। সড়কে পানি ওঠায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলার বাঁশখালীতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম বাঁশখালী সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। রাঙামাটির বাঘাইছড়িতে পানি ধীর গতিতে কমলেও কয়েকশো পরিবার এখনও পানিবন্দী আছে। পানি কমছে খাগড়াছড়িতেও। 3 দিন ধরে পানিবন্দী আমরা সরল জালিয়াঘাটা বাসিন্দারা। আমরা এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি। শতকরা 85 জন লোক পানিবন্দী, এরা খাবার তো নাই। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ দিন পার করছেন কক্সবাজারের 2.5 লাখ মানুষ। জেলা সদর, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। এখানে বিষয় হচ্ছে মাটিটা খারাপ হচ্ছে, আমরা দ্রুত উদ্ধার করতে পারি না। একটা মূল কারণ হচ্ছে একটা বাসার ডুবা ছিল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রায় পাহাড়গুলা অনেকটা মানে ভেঙে পড়ার মতো। তো প্রতিনিয়ত হচ্ছে, যার কারণে আমরা প্রতিদিনই মাইকিং করছি। হবিগঞ্জ সদরের কালীগঞ্জে 25টি গ্রামের 50,000 মানুষ পানিবন্দী আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে থাকা বানভাসীরা। জেলায় 1500 হেক্টর আউশ ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা ক্ষয়ক্ষতি। মাদ্রাসা, বাড়ি ঘর, উষা যা জমি আমরা পানির তোলে। প্রায় 50 জন শিক্ষার্থী ছিল। আমাদের চাউল ডাল অনেক কিছু মাদ্রাসার ভিতরে ছিল, যেখানে রান্না করা হয় ওইখানে ছিল। সবকিছু পানির নিচে বর্তমানে। ভারী বৃষ্টি না হলেও সুনামগঞ্জের সুরমা নদীর পানি 2টি পয়েন্টে 10 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলার স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ সব শ্রেণীর মানুষ। নাদিরা সুলতানা, RTV। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা আপনি আমাদেরকে জানাবেন। এছাড়া নগরের কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে? জি ফারি, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামবাসী আসলে মনে করেছিল গত 5 দিন টানা বৃষ্টির ফলে গতকাল শনিবার আসলে কিছুটা বৃষ্টির চাপ কম ছিল। সেই হিসেবে মনে করা হয়েছিল আসলে যে সমস্ত জায়গায় জলাবদ্ধতা কিংবা বন্যা হয়েছিল সেখানে পানি নামতে শুরু করবে। আজকে আবার সকাল থেকে যখন মুষলধারে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত নিম্ন অঞ্চল আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কাতালগঞ্জ। এখানে এই মুহূর্তে আসলে 1 হাঁটু পানি, এবং সকাল থেকে এখানকার যারা স্থানীয় দোকানদার কিংবা মানুষজন ছিল তারা বললো আসলে 1 কোমরের একটু নিচে পানি ছিল। ধীরে ধীরে কিছুটা পানি কমেছে। এরপরেও কিন্তু পানি আসলে কবে নাগাদ এই পানি কমতে পারে সেটা কেউ বলতে পারতেছে না। তবে বৃষ্টি
যদি অনবরত থাকে তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়বে, এমনটাই বলছেন এখানকার যারা দোকানদার, আশেপাশের দোকানদার আছে তারা। এবং একই সাথে আগ্রাবাদ এলাকাও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পানির নিচে অবস্থান করছে। গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত 137.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে আজকে সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকবে এবং মুষলধারে বৃষ্টি হবে। এবং একই সাথে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামের যেই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে কাজ চলমান রয়েছে সেটি দেখার জন্য ইতিমধ্যে দুইজন প্রতিমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন এবং তারা কিন্তু এটি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে 7 দিনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এই বন্যা পরিস্থিতি দেখার জন্য। তিনি সকালবেলা দুটি স্থানে গিয়েছেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম ও বান্দরবান অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় অনেক এলাকায় পানি নেমে যাচ্ছে, তবে নিচু এলাকার কিছু স্থান এখনও পানির নিচে রয়েছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ কয়েকটি জেলায় নদ নদীর পানি বাড়ছে, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, আগামী 72 ঘন্টার মধ্যে সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। বর্তমানে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে উত্তর পূর্বাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় অববাহিকায় বৃষ্টিপাতের তীব্রতা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 72 ঘন্টা এবং পরবর্তী সময়ে বর্তমানে যে আমরা সক্রিয় মৌসুমী বায়ুজনিত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি বা নদ নদীর পানি বৃদ্ধি লক্ষ্য করছি তা কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে এবং আশা করা যাচ্ছে যে এই স্পেলটার একটা সমাপ্তি হতে পারে। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা 1 সপ্তাহ ধরে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের পণ্যবাহী ট্রলার ও বোট চলাচল। ফলে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্ট মার্টিন। দেখা দিয়েছে খাদ্য ও নিত্যপণ্যের সংকট। কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করতে হয় স্থানীয় বাসিন্দাদের, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাদ্যবাহী নৌযান পৌঁছাতে না পারায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। শুধু খাদ্য সংকট নয়, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যাতায়াত চলাচল টলার বন্ধ, ওই সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে গেছে। পূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা ঘরবন্দি অবস্থায় আছি আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকার পরেও আমি কক্সবাজারে যেতে পারতেছি না। এখান থেকে কোনো ট্রলার ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে না। ব্লু মেরিন এনার্জি লিমিটেড যেটা আমাদের থেকে টাকাগুলো শুষে নিচ্ছে, কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই আজকে 6 দিন যাবত দিচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরও কয়েক মেট্রিক টন চাল, শুকনা খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমরা যেখানে বিদ্যুৎ নাই সেটা আমরা দ্রুত এটা সারিয়ে তোলার ব্যবস্থা করব। সমুদ্র শান্ত না হলে সেন্ট মার্টিনের সংকট আরো গভীর হতে পারে, এমন আশঙ্কা এখন দ্বীপবাসীর। আবরার মাহি, আরটিভি। বাংলাদেশের সংসদীয় রাজনীতি, আইন অঙ্গন এবং সাংবিধানিক ইতিহাসের এমনই এক প্রজ্ঞাপন ব্যক্তিত্ব ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে। দীর্ঘ কর্মময় জীবনে তিনি রেখে গেছেন রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্র এবং আইনের শাসনের এক অনন্য দৃষ্টান্ত। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জীবনের দীর্ঘ পথ চলার শেষে নিভে গেল আরেকটি প্রজ্ঞার প্রদীপ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যিনি ছিলেন একই সঙ্গে আইনজ্ঞ, সংসদীয় গণতন্ত্রের রক্ষক এবং অভিজ্ঞ রাজনীতিক।
94 বছরের জীবনে তিনি সাক্ষী ছিলেন পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের উত্থান পতন এবং গণতন্ত্রের নানা বাকবদলের। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনার পর আইনে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল হয়ে দেশে ফিরে আইন পেশায় প্রতিষ্ঠা পান। আদালতের যুক্তি আর সংসদের ভাষা দুই ক্ষেত্রেই সমান দক্ষ ছিলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সক্রিয়ভাবে জাতীয় রাজনীতিতে যুক্ত হন। দায়িত্ব পালন করেন গণপূর্ত, পররাষ্ট্র, ভূমি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়ে। গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে তার ভূমিকার কথা আজও স্মরণ করা হয়। 2001 সালে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে সংসদ পরিচালনায় রেখে যান সংযম ও নিরপেক্ষতার ছাপ। 2002 সালে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। সংসদীয় রীতি, সংবিধানের মর্যাদা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। আইনজীবী, মন্ত্রী, স্পিকার কিংবা অস্থায়ী রাষ্ট্রপতি, প্রতিটি পরিচয়ের ঊর্ধ্বে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন একজন প্রতিষ্ঠান প্রতিম মানুষ। তার রাজনৈতিক দর্শন নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শালীনতা, সাংবিধানিক প্রজ্ঞা এবং সংসদীয় সংস্কৃতির প্রতি তার নিষ্ঠা দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একদিনের এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন, দেশের সমকালীন জাতীয় এক সমন্বিত ইতিহাস তিনি। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞতার আলোকে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অসামান্য অবদান ছিল বলেও জানান রিজভী। এদেশের প্রত্যেকটি স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, আইনি লড়াই, কোনোটাতেই তিনি পিছ পা হননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সারা দেশব্যাপী, ঢাকা সহ সারা দেশের শোক দিবস পালন করা হবে। বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষিত করে IMF সাথে কাজ করবে সরকার, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে IMF এর সাথে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়নি, তাই নতুন করে ঋণ চুক্তি হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী আরও বলেন, IMF এর পঞ্চম ও ষষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে ভিসা নীতির পরিবর্তন প্রয়োজন, ফলে দেশে বিনিয়োগ বাড়বে। এছাড়া IMF এর প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রীর পূর্ব নির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করে আগামীকাল হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার BRB কেবল বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। নির্ধারিত সময় 1-1 সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাবেক আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রক্ষণ কিছুটা সামলে রাখার মেজাজে ম্যাচ শুরু আর্জেন্টিনার। মেসির সঙ্গে এই ম্যাচে অ্যাটাকিং পার্টনার আলভারেজ।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে পরিসংখ্যান ছিল সমানে সমান, তবে প্রথম গোল উৎসব করেছে আলবিসেলেস্তারা। ম্যাচের 10 মিনিটে কর্নার থেকে মেসির কিক হেডে গোল করেন ম্যাক অ্যালিস্টার। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। 67 মিনিটে বা প্রান্ত দিয়ে এন্দোয়ের দুর্দান্ত গোলে সমতায় ফেরে রেড ক্রসেসরা। ম্যাচের 72 মিনিটে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তর্কে জড়ান সুইস ফুটবলাররা। এরপর 10 জনের দলে পরিণত হয়ে সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে ছিল হুলিয়ান আলভারেজ শো। ম্যাচের 112 মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে বল খুঁজে পায় জালের ঠিকানা। ম্যাচের 120 মিনিটে সুইজারল্যান্ডের স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ। শেষে 3-1 গোলের বড় জয়ে সেমির টিকিট কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাহফুজুল ইসলাম, RTV। বগুড়ায় থামছেই না শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মতো ঘটনা। পুলিশ বলছে কেবল গত 6 মাসে জেলায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে প্রায় 70টি। গেল বৃহস্পতিবারও শহরের নিশিন্দারায় 5 বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। বগুড়ার প্রতিনিধি ইমরান হোসেন লিখনের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। মাত্র 2 সপ্তাহ আগে বগুড়ায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক ও ইমামকে গণপিটুনি ও গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই ফের ঘটেছে আরও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা। গত বৃহস্পতিবার বিকেলে নিশিন্দারা উত্তরপাড়ায় 5 বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে মোহাম্মদ সিজু নামে 32 বছর বয়সী এক ব্যক্তি। প্রতিবেশী শিশুর সাথে খেলা করার সময় কৌশলে ছাদে ডেকে নেয় অভিযুক্ত সিজু। এ সময় শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই আটক করা হয় অভিযুক্ত সিজুকে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি শিশুর পিতার। আইনিভাবে এটার একটা সুরাহা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। 5 বছরের বাচ্চাকে যদি মানুষ রেপ করতে চায় তাহলে বাচ্চারা বড় হবে কি করে? শিশুর নিরাপত্তা ও মানসিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এর সাথে আরও কোনো কিছু জড়িত আছে কিনা বা আরও কোনো অপরাধ তার সাথে সংগঠিত করেছে কিনা সে ব্যাপারটা তদন্তাধীন। আর ওই পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের সাথে খোঁজ খবর রাখছি। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই আইনজীবী। যদি দৃষ্টান্তমূলক এই 19 দিনে বিচার করা, 10 দিনে বিচার করা, 5 দিনে বিচার, 4 কর্মদিবসে একটা বিচার হচ্ছে, এটা যদি এই বিচারগুলো হতো, এভাবে হতো, তাহলে কিন্তু এরকম অন্তত সমাজে একটা ইম্প্যাক্ট, একটা রেজাল্ট পড়তো। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি এমন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদনকারী রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাটির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ 15 বছরের গবেষণায় নতুন একটি রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছেন। এই জাতের মুরগি 62 সপ্তাহে 205টি ডিম দিতে সক্ষম। চমৎকার খাদ্য রূপান্তর দক্ষতার পাশাপাশি অ্যান্টিবায়োটিক মুক্ত নতুন জাতটির মাংস উৎপাদন ক্ষমতাও বেশি। ফলে খামারিরা নিরাপদ মুরগি সরবরাহের মাধ্যমে লাভবান হচ্ছেন। প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই পুরো গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছে। ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংসে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশও পাওয়া যায়নি, ফলে এটি সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে মাঠ পর্যায়ে এর ব্যাপক সাড়া মিলছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত 50 দিনের পরিবর্তে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন। এরপর প্রতি কেজি 700 টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের তৃতীয় দফায় জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে আবার উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মাত্র এক সপ্তাহে ইরানে তৃতীয়বার জোরালো বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান বড় ভুল করেছে এবং এখন তাদের এর খেসারত দিতে হবে। মার্কিন আগ্রাসনের জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ওয়াশিংটনে সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালী পার না হতে দেয়ার হুঁশিয়ারি আইআরজিসির। মার্কিন এই হামলার পরপরই দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও চাবাহার সহ বেশ কয়েকটি উপকূলীয় শহরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে হত্যার যে কোনো পরিকল্পনার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, তেহরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। কোনো আঘাত আসলে ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। বিপরীতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই ও প্রতিশোধের ডাক দিয়েছেন। ওমান ও কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা চললেও দুই পরাশক্তির অনড় অবস্থানে পুরো বিশ্ব এখন গভীর সামরিক শঙ্কায়। আজহার স্বপ্নিল, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।